বিরহ বৃত্তান্ত পর্ব অষ্টম। জান্নাতুল ফারিয়া প্রত্যাশা। আমি আপনার সাথে কোথাও যাব না ওহিদ। মেহেরুনের গলা পেয়ে শিকদার সাহেব থেমে গেলেন। ওই চোখ তুলে তাকালো তার দিকে। মেয়েটার চোখ মুখের ভাবমূর্তি সহজ নির্লিপ্ত। খুব বেশি রেগে যে কথাটা বলেছে তা না, স্বাভাবিক বেশ। ওয়াহিদ পিঠ টেনে সোজা হলো, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল নিজের। বড্ড পিপাসা পেয়েছে এখন, গলাটা একটু না ভেজালেই নয়। মেহরুনের মা ঘরের এক কোণে চুপটি করে দাঁড়ান। মেয়ের অদূর ভবিষ্যতের চিন্তায় ভীত শঙ্কিত তিনি। ওই তাকে এক ঝলক দেখে মেহরুনের চাচির দিকে চাইল। তিনিও একই স্থানে ধীর গলায় বলল, চাচি একটু পানি দেওয়া যাবে? মাথা নেড়ে দ্রুত পানি আনতে গেলেন চাচি। নিয়াজ সাহেব মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন। মেয়েকে এক হাতে আগলে ধরে শক্ত গলায় বলে উঠলেন, শুনলে তো আমার মেয়ে কী বলেছে? এরপর তোমার আর কোনো কথা শোনা হচ্ছে না। হয়তো মৃদু সুরে বলল, শুনলাম। ততক্ষণে চাচি পানি নিয়ে এসেছেন। ঢকঢক করে পোঁটা গিলল ওয়াহিদ। কলিজাটা বোধহয় ঠান্ডা হলো এতক্ষণে। এরপর উঠে দাঁড়ালো সে। এক কদম দু কদম ফেলে ঠিক মেহরুন আর তার বাবার মুখোমুখি এসে থামল। নির্বিকার ভঙ্গিতে কতক্ষণ দেখলাম মেহরুনকে। এই কয়টা দিনে মেয়েটাকে সে জ্বালিয়েছে খুব, শোক দেয়নি এটুকু। মেহরুনের চেহারাতেও সেই ছাপ পড়েছে স্পষ্ট। প্রথম দিনে সেই তাক লাগানো রূপটা দুঃখের আড়ালে ঢেকেছে বেশ খানিক। আসলে মনে সুখ না থাকলে শহরে বাহ্যিক সৌন্দর্যটা মিয়ে যায়। হয়তো নিঃশ্বাস ফেলল ধীরে, গলার স্বর ভীষণ নরম রাখল। বলল, এটা তোমার বাড়ি নয় মেহরুন। তুমি এখানে কেন থাকবে? তুমি থাকবে তোমার স্বামীর সঙ্গে। তোমার স্বামী পাতালে থাকলে তুমি তার সাথে সেখানেই থাকবে। আজকের জন্য এটুকু যথেষ্ট। শরীরটা ভীষণ খারাপ লাগছে, বাড়ি চলো। আর মেয়ে কোথাও যাবে না ওহিদ, তুমি বাড়ি যাও। ওয়াহিদ মেহরুনের দিকেই চেয়ে আছে। মেয়েটার চোখ না মানল না এখন। ওয়াহিদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিল না। তার বুকের ভেতরটা কেমন করছে তা সে নিজেও জানে না। এমন মুহূর্তের সম্মুখীন সে হতে চায়নি কখনো। ভীষণ অশান্তি লাগছে এসবে। আমার সঙ্গে যাবে না মেহরুন? কেমন যেন শোনালো ওয়াহিদের গলাটা, যেন পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো এক সৈনিক শেষবার মতো জয়ের চেষ্টা করছে। বড্ড কাহিল সে স্বর। মেহরুন চোখ তুলল না তাও। ভেতরটা কেঁপে উঠলেও না। ঝিম মেরে দাঁড়িয়ে থেকে কোনো রকম মাথা নাড়ল সে। ধরা গলায় বলল, মুখে বলো যাব না। সঙ্গে সঙ্গে বলে দিল মেহরুন। একটু সময় নিল না। ওয়াহিদকে দেখল না। হয়তো দেখলে, একবার ওয়াহিদের চোখের দিকে তাকালে আজ মেয়েটা অন্য কিছু দেখতে পেত। এমন কিছু যে 7 দিন এক মুহূর্তের জন্য সে দেখেনি। হয়তো অল্প পেয়েছিল। ঢোক গিল কয়েকবার। শরীরটাকে যে কেমন করছে। বাবার দিকে তাকালো এবার। মামুন শিকদার হতবাক হয়ে দেখছেন কেবল। তার মাঝে এখন কোনো জোর নেই। ছেলের বউয়ের উপর শ্বশুর হয়ে কোনো দাবি দেখাতে পারছেন না তিনি। হঠাৎ ছেলেটা চোখে চোখ পড়তেই কেন যেন বড্ড মায়া হলো তার। মনে হলো ছেলেটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। নিজের জেদ, নিজের দম্ভের জন্য নিঃশেষ হয়ে যাচ্ছে সে। কিন্তু বাবা হিসেবে শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না তিনি। আমি বাড়ি যাচ্ছি আব্বা। মেহরুনকে পাশ কাটিয়ে দুর্বল পায়ে বেরিয়ে এলো ওয়াহিদ। 2 কদম গিয়ে একটু থামলো, ছোট্ট নিঃশ্বাস ফেলল। এরপর হাঁটা ধরল আবার। মেহরুন তখন স্থির অনড় মূর্তির মতো দাঁড়িয়ে আছে চুপচাপ। শিকদার সাহেব তার কাছে এলেন, মাথায় হাত রেখে বললেন, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। ওর ভুল হয়েছে, পারলে ওকে ক্ষমা করে দিও। মেহরুন কোনোরকম চোখ তুলল, কেমন একটা আড়ষ্ট ভাব দৃষ্টিতে। অপ্রস্তুত গলায় বলল, এভাবে বলবেন না বাবা। আর পারলে ওনাকে বোঝাবেন, আমি ওনাকে কষ্ট দিতে চাইনি। মাথা ঝাঁকিয়ে তিনি জবাব দিলেন, বোঝাবো। ভালো থেকো মা। নিয়াজ, তুইও আমাকে ক্ষমা করিস। এমন কিছু হবে আমি সত্যিই কল্পনা করিনি। দোষটা আমারই। আমার এত তাড়াহুড়ো করা উচিত হয়নি একদম। তোর মেয়ে, তুই যা সিদ্ধান্ত নিবি আমি সেটাই মেনে নিব। আপনি কষ্ট পাবেন না ভাইজান, এখানে আপনার দোষ নেই। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কায় পড়েছি ঠিক, তবে সময় নিলে সবটা ভালো হবে আশা করছি। হ্যাঁ, আল্লাহ ভরসা, আসছি। ভদ্রলোক বেরিয়ে গেলেন। নিয়াজ সাহেব মেয়েটার দিকে চাইলেন। কেমন যেন নীরব হয়ে গিয়েছে সে। ভেতর গিয়ে খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কি সে এখানে থেকেছে? চিন্তায় বললেন ভদ্রলোক, বাবা এসে ভালো করতে গিয়ে আবার খারাপ করে ফেলছেন না তো কোনো? মেহরুনের মা এগিয়ে এলেন এতক্ষণে। বাবা মেয়ের সামনে দাঁড়িয়ে তপ্ত গলায় বলে উঠলেন, এই যে জেদ দেখিয়ে মেয়েটাকে রেখে দিলে, কাল আলো ফুটতে সবার মুখে মুখে কত কথা উঠবে জানো?
নানান লোক নানান কথা বলবে, নিজ মন মতো সাজাবে সব। মেয়েটার বদনাম হবে, বলবে বিয়ের পর এক সপ্তাহ স্বামী সংসার করতে পারেনি, অসম্মান হবে আমাদের। আশ্চর্য, এখানে আমাদের মেয়ের কি দোষ? অন্যায় করেছে ওয়াহিদ, কথা শুনলে ও শুনবে, আমাদের মেয়ে কেন? সমাজ পুরুষের দোষ দেখে না, মেয়েদেরই সইতে হয়, মানিয়ে নিতে হয়। ওয়াহিদ মেহরুনের স্বামী, সে যদি কাল এসে মেহরুনকে তালাক দিতে চায়, তখন মেয়েটার কি হবে বুঝতে পারছেন? আমি আপনি না হয় সব জানি বুঝি, সমাজ জানে না জানতে চাইবে, এক পাখি দোষ আমার মেয়েটাকেই দিবে, তখন গায়ে তালাকের তকমা লাগবে, মানুষ কটু কথা বলবে, নিচু চোখে তাকাবে, ওসব তখন মানতে পারবে তো? মেহরুন, সহ্য করতে পারবি? মেহরুন জবাব দিতে পারল না, ভেতরে ভেতরে কণ্ঠাসা হয়ে পড়েছে ভারী, এসব সে নিতে পারছে না আর। তো মানসিক চাপ, কাঁপা স্বরে বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে যাচ্ছি। কেমন করে হেঁটে বেরিয়ে গেল মেহরুন। মেয়েটার যাওয়া দেখে নিয়াজ সাহেব চটলেন, স্ত্রীকে খানিক ধমক দিয়ে বললেন, মেয়েটাকে এখনই এসব না বললে হতো না? দেখছো তো মনটা এমনিতেই খারাপ, ভাব তুমি, তাই মায়া হচ্ছে, অন্য মানুষ এই মায়া দেখাবে না। এই সমাজ মেয়েদের প্রতি ভীষণ কঠোর। মেহরুনের বাবা, বোঝো তুমি, সবসময় জেদ দেখিয়ে সব হয় না। সমাজ আর সমাজের মানুষের কথায় আমার কিছু যায় আসে না। মেয়ে আমার, ওর ভালো আমি বুঝবো। তিনিও সেই ঘর ছাড়লেন। মায়ের চোখ তখন ছলছল হলো, মেয়ের অনাহূত দুঃখের চিন্তায় মন ভার হলো খুব। মানুষটাকে কী করে বোঝাবেন? মেয়েদের এসব মানতে হয়, নিজের চিন্তা না করে সমাজের চিন্তাই করতে হয় আগে, ভুল না থাকলে মেনে নিতে হয় সবটা। বিছানায় শুয়ে নীরবে চোখের জল ফেলছে মেহরুন, বালিশের একটা পাশ ভিজে গিয়েছে এতে মধ্যে। ফিয়া ঘুমিয়েছে অনেকক্ষণ, মেহরুন পারছে না, চোখে তারাই ঘুম নেই, ভেতরটা পুড়ে যাচ্ছে কিসের অনলে যেন, গলা কাছটায় ব্যথাগুলো দলা পাকাচ্ছে। মেহরুন ঢোক গিলেও গেলতে পারছে না সেসব। তেতলায় সত্যি ওদের কথা তার মনে পড়ছে, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি মনে পড়ছে। শেষ মুহূর্তে লোকটা কেমন করে যেন কথা বলছিল, গলার স্বর এই 7 দিনে সে শোনেনি। কী ছিল সেখানে? ভীষণ আকুতি, অনুনয়, নাকি মেহরুনকে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা? মেয়েটা ভেবে পায় না, ওই তার সাথে কখনোই সেভাবে ভালো ব্যবহার করেনি। রাগ জেদ অবজ্ঞাই করে গেছে সবসময়। মেয়েটা তো তাও চেষ্টা কম করেনি, একটু মানিয়ে নেওয়ার, একটু সংসার করার, তাই এমন কেন হলো? সে নিজেও তো এমনটা চায়নি, চায়নি স্বামী থেকে দূরে থাকতে, তার দিক থেকে মুখ ফেরাতে। ওয়াহিদ কেন একটু ভালো ব্যবহার করলো না তার সাথে? কেন স্ত্রী হিসেবে একটু সম্মান দিল না? একটা সংসার করার শখ যে তারও কম ছিল না। মেয়েটা ঠোঁট কামড়ে ধরে, নিজের কান্নার শব্দগুলো যেন প্রকাশ না পায়। তারই প্রচেষ্টা, তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। খেয়াল করে বাইরে তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাতও সঙ্গ দিয়েছে তাদের। আচানক এমন বৃষ্টির কারণ বুঝল মেহরুন। সকাল থেকে তো সব ঠিকই ছিল, আকাশ বা আবহাওয়া দেখে তো মনে হয়নি কোনোভাবে বৃষ্টি আসতে পারে বলে। চোখ বুঝল মেহরুন, চঞ্চল অষ্টাদশীর মতো আবেগী হলো হঠাৎ। ভেবে নিল এই বৃষ্টি কন্যারা তার সঙ্গ দিতে এসেছে, এসেছে তার দুঃখগুলো ভাগ করতে। বিদ্যুৎ না থাকায় বৃষ্টির সে শব্দ তুমুল আন্দোলন চালাচ্ছে চারিদিকে। ভালো লাগছে মেয়েটার, মনে হচ্ছে সে একা নয়, আর তার পাশে কেউ আছে। কখন ঘুমালো মেহরুন টের পায়নি। ঘুম ভাঙল খালার গলা পেয়ে। পিটপিট করে চোখ খুলতেই খালাকে দেখল। ভদ্র মহিলার মুখ কালো, গায়ের বর্ণ শ্যাম হইলেও আজ কালো দেখাচ্ছে বেশ। মেহরুন আলুথালুভাবে উঠে বসল কোনোরকম, ঘুম জড়ানো। ভারী গলায় জিজ্ঞেস করলো, কী হয়েছে খালা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? খালা কেঁদেই দিবেন, চেহারা তাই বলছে, বললেন ভেজা গলায়। ছোট আবার খুব জ্বর, তাকাইতে পারতেছেন না, বারবার খালি আপনার নাম নিতেছেন, একবার আসেন না খালা। আর মেয়ে কোনো ডাক্তার নয় যে, ও গেলে ওয়াহিদের জ্বর সারবে। ভাইজানকে বলে একটা ডাক্তার ডাকানোর ব্যবস্থা করুন। মেহরুনের বাবার গলা পেয়ে সংকুচিত হলেন খালা। মাথা নামিয়ে মৃদু সুরে বললেন, ডাক্তার দেখা গেছে, ওষুধ দিছে। বড় ভাইজান আমারে অবশ্য আসতে নিষেধ করেছিলেন, কিন্তু ছোট আব্বার অবস্থা দেখে খুব মায়া লাগতেছিল, তাই আইসা পড়ছি। খালা একবার দেখে আসলেই হয়তো। কাল সারা বৃষ্টিতে ভিজে শরীরটা আরো খারাপ করেছেন। মেহরুন অবাক হলো তখন, লোকটা কাল সারা বৃষ্টিতে ভিজেছেন। বাবাকে বুঝিয়ে ফ্রেশ হয়ে খালার সাথে শ্বশুর বাড়িতে গেলেন মেহরুন। রাগ যে অভিমান থাকতেই পারে, তাই বলে তো সে বিবেকহীন স্বার্থপর নয়। মানুষটা তার স্বামী হিসেবে এই দুনিয়ার তার সব থেকে কাছের মানুষ। সম্পর্ক সহজ না হলেও সত্যি বলতে তার প্রতি খানিক মায়া জন্মাচ্ছে এই কয়দিনে। বসাকে ঢুকতে মেহরুন তার শ্বশুরমশাইকে দেখল, বিনয়ের সঙ্গে সালাম দিল সে। ভদ্রলোক সালামের জবাব দিয়ে খানিকটা বিরক্তির গলাতেই বলে উঠলেন, আপাকে বারণ করেছিলাম, তা শুনলেন না।
তোমার বাবা নিশ্চয়ই অসন্তোষ হয়েছেন। না বাবা, উনি অসুস্থ। আমি না এসে কি করে থাকতাম। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। রাতে তিনিও ঠিকঠাক ঘুমাতে পারেনি, চোখ মুখ তাই বলছে। মৃদু সুরে বললেন, বেশ, উপরে যাও, আপা তোমাদের নাস্তা উপরে দিয়ে আসবেন। মাথা হেলে উপরে চলে গেল মেহেরুন। পরিচিত সেই ঘরটার সামনে সে পা থামল। ছোট্ট ঢোক গিলে ধীরে ধীরে খুলল দরজাটা। খানিক এগিয়ে এসে দরজার কাছটাতে দাঁড়াতেই দেখল ওয়াহিদকে। পুরো শরীর পাতলা কাঁথার নিচে ঢাকা, অন্যদিকে মুখ তার, পেছন থেকে কেবল চুলগুলোই দেখা যাচ্ছে অল্প। মেহরুন ভেতরে পা ফেলল রয়ে শুয়ে, একেবারেই শব্দ করল না কোনো। খুব আস্তে করে এসে ওয়াহিদের সামনে থামলো, এরপর হাঁটু গেড়ে বসলো তার সম্মুখে। ওদের মুখটা এবার স্পষ্ট, ফর্সা মুখটা কেমন যেন রক্তিম, ঠোঁট দুটো হালকা ফাঁক, নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। মেহরুন ধীরে তার হাতটা ওয়াহিদের কপালে ঠেকালো, এরপর গালে। তাপে হাতের চামড়া বোধ হয় ঝলসাবে। মেহরুন হাত সরিয়ে নিতে চাইলেও পারল না। ওয়াহিদ সেই হাত ধরেছে, চোখের পল্লব মেলেনি, শুকনো ঠোঁটগুলো নাড়িয়ে কোনোরকম বলল, কেন এসেছে? আমি মরে গিয়েছি কিনা দেখতে? এভাবে বলছেন কেন? চোখ দুটো মেলতে ওয়াহিদের কষ্ট হলো খুব, তা ভীষণ চেষ্টায় সফল হলো। মেহরুন দেখলো চোখ দুটো তার ডুবন্ত সূর্যের মতো লাল হয়েছে। বিচলিত হলো সে, বলল, তাকালেন কেন? ঘুমিয়ে থাকুন। ওভাবে ওয়াহিদ ঠোঁট বাঁকালো অল্প, হেয়ালি সুরে বলল, আর কখনো না তাকালে বরং খুশি হতে, তাই না? বাচ্চাদের মতো কথা বলছেন কেন? রাতে বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল? ঝড় বাঁধিয়ে ভালো লাগছে এখন? শাসন করছো আমায় কোন অধিকারে? বউ বলে? কই, কাল তো এলে না। বউ বলেই তো আনতে গিয়েছিলাম, এলে না তো। অপমান করলে সবার সামনে। এখন কেন এসেছে? সবার কাছে ভালো সাজতে? জ্বরে পুড়ে গেলেও লোকের তেরা কথা আর যাবে না। মেরুন নিজের হাতটা ছাড়িয়ে নিল। রাগ দেখাতে না চাইলেও তপ্ত করে বলে ফেলল, আপনি শুধরানোর লোক না ওয়াহিদ। তো আমি সময় দিচ্ছি, আমি চাই না এই সম্পর্কটা নষ্ট হোক। ওয়াহিদের কথা বলতে কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে উঠছে বারবার, চোখের মাঝে মাঝেই ঝাপসা দেখছে। সে ঢোকিলে বলল, পানি দাও। মেরুন এক ঝলক তাকে দেখে সাইড টেবিল থেকে পানির গ্লাস এনে দিল। ওয়াহিদের মাথার নিচে হাত রেখে তাকে আঁকলে ধরে নিজে খাইয়ে দিল সেটা। ওয়াহিদ আবার শুয়ে জোরে নিঃশ্বাস ফেল। এবার ভালো লাগছে খানিক। কাঁধ করে মেহরুন দিকে তাকালো, তখন চোখের ইশারায় তাকে তার শিউরে বসতে বলল। মেহরুন বাধ্য মেয়ের মতো সেই কথা শুনলো। আমি কেন শুধরাবো মেহরুন, তোমার জন্য? তারপর তুমি কি করবে? আমায় ফেলে অন্য কারোর হাত ধরে চলে যাবে। এরপর এরপর আমার কি হবে মেহরুন? আমাকেও আমার বাবার মতো টুকরে মরতে হবে? আমি তা পারবো না মেহরুন, বাবার মতো অত ধৈর্য যে আমার নেই। থেমে থেমে কথাটুকু বলে চোখ বুজল ওয়াহিদ। মেরুন বিষয় নিয়ে চেয়ে রইল নির্নিমেষ। মাথার ভিতর প্রশ্নের ভূমিকম্প চালাচ্ছে। লোকটা কি বলল? বাবার মতো টুকরে মরবে মানে? বাবা কি টুকরে মরেছে কখনো? কিন্তু কেন? সে ওয়াহিদের হাতের উপর হাত রাখলো, ক্ষীণস্বরে ডাকলো, এরপর, ওয়াহিদ ঘুমিয়ে পড়ছেন? শুনছেন আপনি ওয়াহিদ? আর শব্দ করে কোনো কিছু বলছে না, তবে ঠোঁট নড়ছে তার, কিছু একটা বিড়বিড় করছে হয়তো। মেরুন এগিয়ে গেল কিছুটা, শোনার চেষ্টা করলো ওয়াহিদ কি বলছে। বুঝতে বেশ কষ্ট হলেও অনেকক্ষণ পর এটুকু বুঝলো মেহরুন। মেহরুন, আমি তোমার বিশ্বাস করি না মেহরুন, একটু বিশ্বাস করি না। এই তার নাম ধরে ডাকা, খালা বোধ হয় এমনই কিছু শুনছিলেন, নয়তো এই ভদ্রলোক তার নাম ধরে ডাকবে, এ কোনো বিশ্বাসযোগ্য কথা নাকি? দম ফেললো মেহরুন। ঝুঁকে থাকা অবস্থাতেই ওয়াহিদের দিকে তাকালো, তার চোখ নাক ঠোঁট দেখলো মনোযোগ দিয়ে। তখনই আবার পিটপিট করে তাকালো ওয়াহিদ, ভ্রু চড়ার মাঝখানে ভাঁজ ফেলে বলে উঠল, আমি চুমু খেতে চাও মেহরুন? জ্বর বলে সুযোগ নিচ্ছে এভাবে? তারপরে উঠে বসলো মেহরুন। আশ্চর্য, লোকটা না চোখ বুজেছিল তখন, আবার তাকালো কখন? ওয়াহিদের চোখ পুরোপুরি খোলা না, একটুখানি হবে হয়তো, তাতে মেহরুনকে দেখছে সে, জ্বরের ঘোরটা কাটেনি, এর জন্য উল্টাপাল্টা বকছে খুব। মেহরুন তাই এসব মনে ধরল না, বলল, সবাইকে নিজের মতো ভাববেন না, আমি শুধু আপনাকে দেখছিলাম। কেন দেখছিলে? আমি কি খুব সুন্দর? না। মেহরুন অন্যদিকে মুখ ফেরালো, কথা বাড়াতে আর ইচ্ছে হলো না তার। লোকটা আবারও কিছু বিড়বিড় করার আগে খালা এলেন সেখানে, হাতে খাবারের ট্রে। বিছানার এক কোণে রেখে তিনি চুপচাপ বেরিয়ে পড়লেন আবার। ওদের জন্য স্যুপ আর মেহরুনের জন্য রুটি তরকারি আনা হয়েছে। মেহরুন উঠে গিয়ে স্যুপের পাটিটা হাতে নিয়ে ওয়াহিদের পাশে বসলো, এরপর ডাকলো আবার, ওয়াহিদ হা করুন, আপনার জন্য নাস্তা আনা হয়েছে। সেই কথা ওয়াহিদের কানে গেল না কি জানে, কোনো প্রতিক্রিয়া দেখলো না সে। মেহরুন আরও কয়েকবার ডাকার পর সে মুখ খুলল, অল্প করে হা করলো। মেহরুন চামচে স্যুপ তুলে তাতে হালকা ফু দিয়ে ওয়াহিদের মুখে দিল, সেটা চুপচাপ খেলো ওয়াহিদ। এর মাঝে আর সে চোখ খুলেনি। ওয়াহিদকে খাইয়ে দিয়ে মেহরুন নিজে নাস্তাটা সেরে ফেলল।
খালাকে ডেকে ওয়াহিদের ওষুধের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন, মামুন সাহেব সকালেই খাইয়ে দিয়েছেন, নয়তো জ্বরটা আরও বাড়তো। বাকি ওষুধ আবার দুপুরে। খালা চলে যাওয়ার পর মেরুন বসে বসে কতক্ষণ ওয়াহিদের মাথায় পানি পট্টি দিল। পুরো শরীর না পারলেও গলা হাত পা ভালোভাবে মুছিয়ে দিল তার। এতে কাজ হলো, ঘাম ছুটলো ওয়াহিদের শরীর থেকে, জ্বরটা কমলো তৎক্ষণাৎ। মেনু আশ্বস্ত হলো বেশ, ভাবলো চোখ খোলার আগে সে চলে যাবে, নয়তো আবারও কথা শোনাবে উল্টাপাল্টা। সব কিছু গুছিয়ে মেহরুন শেষবার মতো ওয়াহিদের কাছে এসে তার গায়ে কাঁথাটা নামিয়ে দিল অল্প। ঘাম ছুটেছে যেহেতু এখনই গরম লাগতে আরম্ভ করবে। এটুকু কাজ সে ফিরতেই কোনা টান অনুভব করলো, ভাবলো কোথাও আটকেছে হয়তো, তাই পেছন ফিরতে চমকালো সে। ওয়াহিদের হাতের ভাঁজে নিজের ওড়নাটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। বরাবরই শেষ মুহূর্তে এসে সে ধরা খায়। ওয়াহিদের চোখ পড়তেই দেখে লোকটা তার রক্তিম চোখ দুটো দিয়ে কেমন করে যেন তার দিকে চেয়ে আছে। বিনোদ শেষের বলল, ওড়নাটা ছাড়ুন। আবার চলে যাবে? ক্লান্ত ক্ষীণ আওয়াজ ওয়াহিদের। মেয়েটা নির্লিপ্ত সুরে বলল, যদি যেতে না দেই? কেন দেবেন না? যাকে পছন্দ নয় তাকে আটকে রাখার জন্য মরিয়া হচ্ছেন কেন? ওয়াহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার দৃষ্টি সরল না একটু, বরং গভীর হয়ে উঠল আরও। গোরা ক্লান্তির সাথে মিশে গেল একরাশ চেষ্টায় দমিয়ে রাখা কিছু একটা। সব কিছু পছন্দ অপছন্দে মাপা যায় না মেরুন। কিছু সম্পর্ক থাকে যেখানে মানুষ চাইলেও সরে যেতে পারে না। আর আমি, তুমি, আমরা এখন সেই জায়গাতে দাঁড়িয়েছি। তুমি চাইলেও সেখান থেকে সরে যেতে পারবে না মেরুন। আমি দিব না। জোর করে সম্পর্ক ধরে রাখা যায় না ওয়াহিদ। যেই সম্পর্কে মায়া নেই, মহব্বত নেই, কিসের জোরে সেই সম্পর্কে আটকে থাকবে? ওয়াহিদ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। নিঃশ্বাসের গতি এখন স্বাভাবিক হয়েছে অনেকটা। নিজের হাতের মুঠোয় রাখা ওড়নাটায় টান দিল সে। মেরুন খানিক ঝুঁকল, কপাল কুঁচকল। কি করছেন? ছেড়ে কেন যাবে আমায় মেরুন? কেন তোমরা সবসময় ছেড়ে যাও? কেন ঠকাও আপনাদের? মানে বাধ্য করছেন। না হয় কোনো মেয়ে নিজের সংসার ছাড়তে চায় না। ওয়াহিদ হাসল। জ্বরের মুখে ভীষণ অসহায় দেখালো সেই হাসি। ভ্রু চেয়ে প্রদুপ করে বলল, কোনো মেয়ে সংসার ছাড়তে চায় না, তাহলে ওই ভদ্রমহিলা ছাড়লো কেন? আমার বাবা শেষ পর্যন্ত আর না পেরে ওনার পায়ে অবধি ধরেছিলেন, বলেছিলেন আর কিছু না হোক, আমাদের ছেলেটার জন্য তুমি থেকে যাও। কিন্তু এই মহিলা শোনেননি, চলে গেলেন। আমাদের ফেলে চলে গেলেন ওনার প্রেমিকের সাথে। তারপর আমি কি করে বিশ্বাস করব যে মেয়েরা নিজের সংসার ছাড়তে চায় না? জ্বরের ঘোটার কি সম্পূর্ণ কাটেনি এখনো? আমরা কি তাই আজেবাজে বকছে? কিন্তু ওয়াহিদের চোখ মুখ দেখে তো এখন তা মনে হচ্ছে না। মেরুন বসে পড়ল তার পাশে। ওয়াহিদের দৃষ্টি সরেছে ততক্ষণে। সেটা গিয়ে স্থির হয়েছে উপরে সিলিংয়ে। মেরুন জিজ্ঞেস করলো, কার কথা বলছেন আপনি? ওয়াহিদ, কে বাবাকে ছেড়ে গিয়েছে? ওয়াহিদ মেরুনের দিকে তাকালো না। গলার স্বর এখন অন্যরকম। আমার বাবার স্ত্রী। হতবাক হলো মেরুন। সে তো জানতো ওয়াহিদের মা মৃত। তা না, তিনি তাদের ছেড়ে গিয়েছেন? মেরুনের বিস্ময় কাটছে না। কত শত প্রশ্ন মাথায় এলো, কিন্তু এখনই শরীরের এই অবস্থার মাঝে ওয়াহিদকে এত প্রশ্ন করাটা ঠিক হবে কিনা বুঝল না সে। কিন্তু তাকে আবারও চমকে দিয়ে ওয়াহিদই বলতে শুরু করলো সব। আমার তখন 7 কি 8 বছর বয়স। বাবা ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছিলেন। তার দুদিন পরে এক সন্ধ্যায় আমি সেই ভদ্র মহিলাকে ভীষণ নিয়ে আপত্তিকর অবস্থায় এক পুরুষের সঙ্গে আমাদের ঘরে আবিষ্কার করি। লোকটাকে দেখা মাত্রই আমি চিনে যাই। বাবারই অফিসের কলিগ, প্রায়ই আমাদের বাড়িতে যাতায়াত করতেন। তবে নিজের জন্মধাত্রীর সঙ্গে কোনো পুরুষের এমন ঘনিষ্ঠ দৃশ্য বড্ড বিদঘুটে ঠেকে আমার কাছে। ছোট নয় একেবারে। অনেক কিছু বুঝতে পারছিলাম তখন, আবার পারছিলামও না। কি হয়েছিল কে জানে, কেঁদে ফেলেছিলাম। ভদ্রমহিলা কোনোরকম সেদিন আমাকে বোঝালেন। আমি কি বুঝলাম জানি না, কিন্তু এরপর এসব চলতেই থাকলো। বাবা আসার আগ অবধি লোকটা থেকে গেল আমাদের বাড়িতে। আমাকে প্রতিদিন চকলেট চিপস এনে দিত। আমি সেসব ছুতামও না। আমার খুব জঘন্য লাগতো তাকে। ভদ্রমহিলার পাশে তাকে আমি সহ্য করতে পারতাম না। কিন্তু এসব নিয়ে কিছু বললে তিনি আবার আমায় বকতেন। একদিন তো চরম মারলেন। আমাকে দেখিয়ে মাঝে মাঝে ওই লোক ভদ্র মহিলাকে চুমু খেতেন। গা শিউরে উঠত তখন আমার। অসহ্য লাগতো, ইচ্ছে করতো লোকটাকে খুন করে ফেলে, কিন্তু ছোট্ট আমিটা কিচ্ছু করতে পারিনি তখন। বাইরে জানাজা হবে বলে ভদ্রমহিলা আমার বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। কারোর সঙ্গে আমার তখন যোগাযোগ নেই। ঘরবন্দি আমিটা দিন দিন পাগল হতে লাগলাম। ততদিন আরও বেশরম হয়ে উঠল ওই মানুষ দুটো। আমাকে আর পরোয়া করলো না। আমার চোখের সামনে চলতে লাগলো তাদের নোংরামি। আমি খুব কাঁদতাম। ভদ্রমহিলাকে বললাম, লোকটাকে বিদায় করো, নয়তো আমি তাকে খুন করব। সেই কথা শুনে সেদিন সেই লোক আমায় খুব মারলো। মারধর রক্তাক্ত করলো আমায়। অথচ আমার জন্মধাত্রী কিচ্ছুটি বলল না।
এরপর 1 সপ্তাহ আমি জ্বরে আর উঠতে পারিনি। শরীর ব্যথায় যখন আমি প্রায় আধমরা তখনই বাবা এলেন। বাবাকে পেয়ে আমার কী হলো কে জানে। আমি বোবা হয়ে গেলাম। ভদ্রমহিলা বাবাকে অনেক মিথ্যে বোঝালেন, অথচ তখন আমি কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমার জিভ টেনে ধরে রেখেছে। আমি মোটামুটি সুস্থ হওয়ায় 1 মাসের মধ্যে সেই ভদ্রমহিলা বাবার কাছে একদিন ধরা খেলেন। বাবা সেদিন কিছু বললেন না, শুধু শুধরে যাওয়ার অনুরোধ করলেন, কিন্তু তিনি শুধরালেন না। নিজের জঘন্য কার্যক্রম জারি রাখলেন তাও। একদিন এসব নিয়ে ওনার আর বাবার ভীষণ ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে মহিলা আমার বাবাকে চড় মারলেন। বাবা হতভম্ব হলেও আমি ভয়ে কাঁদতে লাগলাম। এত কিছু নিতে পারছিলাম না। মহিলা তখনই তৈরি হলেন বাড়ি ছাড়তে। আমি তখন পাগলের মতো কাঁদছিলাম, চাচ্ছিলাম না উনি আমাকে আর আমার বাবাকে ফেলে চলে যাক। আমার কান্নায় আর না পেরে বাধ্য হয়ে বাবা ওনার পায়ে পড়ে, খুব অনুরোধ করে সম্পর্কটা যেন শেষ না করে, কিন্তু উনি শোনেননি। আমি ওনাকে ঝাপটে জড়িয়ে ধরেছিলাম, খুব করে বলছিলাম, আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না। কিন্তু তা উনি চলে গেলেন, আমাকে আর আমার বাবাকে একা ফেলে চলে গেলেন। আর ফিরলেন না, কখনোই ফিরলেন না। এরপর এরপর পুরো 2 বছর আমি প্রায় পাগল ছিলাম। অনেক পাগলামি করতাম তখন, মা বলে চিৎকার করে রাতে কাঁদতাম, কিন্তু সেই মা আর ফিরল না আর সেই ছলনাময়ী নারী